শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি, যিনি এরই মধ্যে এই বিষয় নিয়ে কিন্তু কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগ তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি এবং সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি ঠিক 12টা 1 মিনিটে শুরু হয়ে গেছে। আমরা সেখানে যাব এবং একই সাথে আজকে আমাদের যে নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ, সেই সংলাপে আজকের ঘটনা এবং ঘটনার যে বিশ্লেষণ আমরা করে থাকি, সারাদিন ঘটে যাওয়া সেই বিশ্লেষণগুলো করব এবং এর জন্য আমাদের সাথে এরই মধ্যে অতিথি যুক্ত হয়েছেন 3 জন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জাফর ওয়াজেদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক। আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা ঘটনাগুলো বিশ্লেষণ করব, তার আগে আমরা আসলে একটু ধানমন্ডি 32 নম্বরে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের একজন সহকর্মী রয়েছেন, তিনি সেই কর্মসূচিগুলো সেখানে কাভার করছেন এবং সর্বশেষ কিভাবে আসলে এই শোকাবহ আগস্টের শুরুটি হচ্ছে সেটি আমরা আসলে দেখে যেতে চাই সহকর্মী আলীর কাছে। আলী তালুকদার, শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আসলে ধানমন্ডি 32-এ কি কর্মসূচি পালন করা হচ্ছে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে শোকাবহ আগস্ট এবং মহাকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় 15ই আগস্টে। সেই আগস্টের 15ই আগস্ট এবং এই পুরো আগস্ট মাসকে স্মরণ করতেই এই আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ধানমন্ডি 32 নম্বরের 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলন করেন এবং তারা এই পুরো মাসব্যাপী যে ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন, তো সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে জানিয়েছেন যে পুরো মাসে তারা কি কি কর্মসূচি হাতে নিয়েছেন। তো এই মুহূর্তে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে অবস্থান করছেন। তো আমরা সরাসরি যাব এখানে যিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রয়েছেন তার কথা শুনতে। পুত্র শেখ কামাল, শেখ জামাল, এমনকি শিশু পুত্ররা শেখ রাছেল এবং বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি কামালকে হত্যা করেছিল, রোজি জামালকে সেই দিন হত্যা করেছিল যুবনেতা শেখ ফজলুল হক মনিকে, হত্যা করেছিল কৃষক নেতা আব্দুর রব সৈনিবাদকে। বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে সেই দিন হত্যার শিকার হয়েছিলেন ব্রিগেডিয়ার জামিল। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা শুধু এটুকু বলতে চাই, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে, অধিকাংশ খুনির বিচারের রায় কার্যকর হয়েছে। যারা বাকি আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। আর নতুন প্রজন্মের কাছে এই কলঙ্কিত ইতিহাস তুলে ধরে এই কলঙ্কিত ঘটনা কারা ঘটিয়েছিল তাদেরকে জাতির সামনে উন্মোচন করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সরকার যখন থেকে দেশ পরিচালনা শুরু করছে, তখনই নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস আমরা তুলে ধরতে পারছি। আজকে এই আগস্ট মাস শোকের মাস, এই শোকের মাসের প্রথম প্রহরে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতি বৎসরই আমরা আগস্টের প্রথম প্রহরে আমরা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে সেই হত্যাকারীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই এবং তাদেরকে ঘৃণা জানাই। আজকের দিনে দাঁড়িয়ে এই আলোকবর্তিকার সামনে দাঁড়িয়ে আমরা শুধু বলতে চাই, আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে 71-এর খুনি, 75-এর ঘাতক, 21 আগস্টে যারা গ্রেনেড হামলা করেছে, ওই দুষ্ট চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এখনো সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। সিরিজ বোমা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় হত্যা করেছে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা শপথ নিব, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর যেন পরাজিত শক্তি মাথা উত্থান করে না দাঁড়াতে পারে। তাদের মূল উৎপাদন করে এই বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের নেতাকর্মীরা এই রাজনীতি করবে।
আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম ধানমন্ডি 32 নম্বরে, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শোকাহত আগস্ট, সেই আগস্টে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো, এরই মধ্যে যে 12টা 1 মিনিট থেকে কর্মসূচি শুরু হয়েছে, আমরা সেই কর্মসূচিগুলো দেখছিলাম যে তারা কি ধরনের আয়োজন করছে। আবারও আলোচনায় ফিরে যেতে চাই। আর তার আগে আজকে আমাদের আসলে নিউজ রুমে যে সংবাদগুলো মূলত আলোচনায় ছিল, গুরুত্বপূর্ণ ছিল, সেই হেডলাইনগুলো, শিরোনামগুলো আমি একটু পড়তে চাই, তারপর আলোচনায় যেতে চাই। শুরুতে আমরা দেখছি যে কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষের ঢল, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, পরিবহন না থাকায় সীমাহীন ভোগান্তি, কাল দুপুর 12টা পর্যন্ত চলবে লঞ্চ। জাপান থেকে এলো আরো 8 লাখ ভ্যাকসিন, 2-1 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ শুরু, আবারও 218 জনের মৃত্যু, এবং করোনা চিকিৎসায় ডিএনসিসি হাসপাতালে এখনো পর্যন্ত ঘাটতি, এমন একটি খবর। করোনার সাথে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা, রাজধানীতে আরো 194 জন রোগী ভর্তি, এবং এডিস মশা নিয়ন্ত্রণে 2 সিটির অভিযান চলছে। নিজেকে জাহির করাই ছিল হেলেনা জাহাঙ্গীরের মূল লক্ষ্য, রিমান্ডে দিচ্ছেন নানা তথ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক। সন্ধ্যার পরপরই এরকম একটি ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জেলায় বন্যার পানি কমলেও দুর্ভোগে লাখো মানুষ, ধসের শঙ্কা থাকলেও চট্টগ্রাম পাহাড় ছাড়ছেন না বেশিরভাগ মানুষ। মোটামুটি এই শিরোনামগুলো আজকের ছিল। আমরা আলোচনায় যেতে চাই, শুরু করতে চাই জাফর ওয়াজেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আসলে আমরা দেখেছি যে দুপুরে যে টিকা আসার পর যে ব্রিফিংটি করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে স্বাস্থ্যমন্ত্রী তারা বলেছেন যে আগামী যে গণ টিকা কার্যক্রম শুরু হচ্ছে, অর্থাৎ 7 আগস্ট থেকে 1 সপ্তাহের মধ্যেই প্রায় 1 কোটি মানুষকে তারা টিকা দেওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছেন, এবং এই অবস্থা অব্যাহত থাকলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মাত্র 2 মাসের মধ্যেই অন্তত অর্ধেক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত, আপনার পর্যবেক্ষণ কি? এটা সম্ভব হবে এই কারণে যে আমরা যখন দেখলাম যে টিকাদান যখন শুরু হলো গত ফেব্রুয়ারি মাস থেকে সম্ভবত, তখন থেকে দেখলাম যে প্রচুর লোকের অনীহা এই টিকা নেওয়ার ব্যাপারে। অথচ তখন পর্যাপ্ত টিকা এসেছিল, লোকজন রেজিস্ট্রেশন করে নাম দিয়েছে এবং নাম দেওয়ার 2 দিন পরে টিকা দেওয়ার সুযোগটা পেয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল যে টিকা গ্রহণের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে অপপ্রচার ছিল, টিকা নেবেন না। ইভেন আমাদের এই ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠীর যেসব লোকরা ওয়াজ করে থাকে তারা টিকার বিরুদ্ধে সোচ্চার নেমে পড়লেন, এমনকি জনগণ যাতে মাস্ক না পরে সেজন্য উদ্বুদ্ধ করা হলো। এর পরবর্তীতে দেখলাম যে এখন যখন আক্রান্তের সংখ্যা বেড়ে গেল এবং প্রতিবেশী দেশের যে করোনা যে ভাইরাসটা এসেছিল এখানে একটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। এখন আমি যখন গত বছরের শেষে যখন দেখলাম গ্রাম অঞ্চলে যে বা মফস্বলে কোথাও কোনো মাস্ক নেই, জনসচেতনতা সেভাবে নেই, এবং লোকে করোনার কোনো ভীতি কাজ করেনি। কিন্তু যখন এই শহর থেকে গ্রামমুখী হলো লোক এবং গ্রাম থেকে শহরে আসা হলো, তখন দেখা গেল যে প্রকোপটা বেড়ে গিয়েছে। কিন্তু এখন সরকার যে টিকা সংগ্রহ যেটা করেছে তাতে যথেষ্ট পরিমাণে এই 1 কোটি লোককে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। এই কারণে যে বিভিন্ন টিকা কেন্দ্র ইতিমধ্যে চালু করা হয়েছে এবং টিকাদান পদ্ধতিটা অত্যন্ত সহজ, খুব কঠিন কিছু নয়, যে কারণে এটা সম্ভব হবে। এবং অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু মানুষ সেভাবে সোচ্চার না হলেও মানুষ কিন্তু এখন টিকা নিতে খুবই আগ্রহী। গত 2 মাস আগে আমি যাদেরকে দেখেছিলাম টিকা বিরোধী মনোভাব, তারাও এসে আমার কাছে বলছে টিকা নেওয়ার একটা উপায় করে দেন। অর্থাৎ টিকা নির্ভরশীলতা মানুষের বাড়লে আমার মনে হয়েছে। জাফর আজাদ, তার মানে আপনি মনে করছেন যে আসলে এই টিকার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল যে মানুষের আগ্রহ কম ছিল, এরকম, বা অসচেতনতার কথা বলছেন। একই সাথে জাফর আজাদ, আমরা বঙ্গবন্ধুকে নিয়েও আলোচনা করতে চাই, আপনার কাছ থেকে আসলে এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ আছে। আমরা সেই আলোচনায় যাব, তার আগে যেহেতু করোনা নিয়ে আসলে আলোচনা শুরু করলাম, সেই দিকে এগোতে চাই। সোহরাব হাসান, জাফর ওয়াজেদ বলছিলেন যে মানুষের আগ্রহ কম ছিল, কিন্তু এখন সবচেয়ে বড় একটি প্রশ্ন কিন্তু সরকারের সক্ষমতা নিয়েও। মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, সচেতনতা কিছুটা হলেও তৈরি হয়েছে, ভ্যাকসিন নিতে চাচ্ছে মানুষ, কিন্তু সরকার কতখানি সক্ষম এই অল্প সময়ের মধ্যে? তারা যেমনটি দাবি করছে যে 2 মাসের মধ্যে অর্ধেক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব। আপনি সরকারের সক্ষমতাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে প্রথম দিকে মানুষের মধ্যে অনাগ্রহ বা এক ধরনের নির্লিপ্ততা ছিল,
যখন ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়, কিন্তু এরপর কিন্তু টিকার প্রতি আগ্রহ বেড়েছে, কারণ সেটা আমরা নিবন্ধনের সংখ্যা, নিবন্ধন কেন্দ্রগুলোতে ভিড়, টিকা কেন্দ্রগুলোতে ভিড় দেখে কিন্তু সেটা আমরা বুঝতে পারি। সুতরাং এখন মানুষের আগ্রহ আছে, এবং সেটা শুধু শহর নয়, গ্রাম পর্যায় পর্যন্ত এখন এই এবং টিকাও আছে। মাঝখানে কিন্তু আরেকটি বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে টিকা আমরা পাচ্ছিলাম না। ভারত থেকে যখন টিকা, প্রতিশ্রুত টিকা আসছিল না, এবং সে দেশ টিকা রপ্তানি বন্ধ করেছিল, সেখানে করোনা পরিস্থিতি নাজুক অবস্থায় চলে যাওয়ার কারণে তখন বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার চেষ্টা করা হয়, এবং সরকার এখন একটা সন্তোষজনক অবস্থায় আছে বলে ধারণা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ব্যবস্থাপনা। সরকার বলেছে যে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কাল থেকে শুরু করবে, এবং 2 দিনে 8 লাখ ডোজ দিতে পারবে কি পারবে না, সেই প্রশ্নটা আছে। কারণ আমরা দেখেছি যে এমনও অভিযোগ আছে যে 1 মাস আগে টিকার জন্য নিবন্ধন করেছে, কিন্তু এখনো তারিখ পায়নি। তাই এই যে সরকারের ব্যবস্থাপনায় যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, সেটি কাটিয়ে উঠতে হবে, এবং সেজন্য লোকবল নিয়োগ করতে হবে, কেন্দ্র বাড়াতে হবে। কারণ বাংলাদেশে টিকা দেওয়া, আপনার কি মনে হয় বিশেষ করে তৃণমূল পর্যায়ে, এই প্রশ্নটি আমি রেখে আবারও আসবো আপনার কাছে, যে তৃণমূল পর্যায়ে আসলে ইউনিয়ন পর্যায়ে যেহেতু করা হচ্ছে, এবং আজকে বললেন স্বাস্থ্যমন্ত্রী 20 থেকে 30 হাজার মানুষ এর পেছনে কাজ করবে, তো লোকবল প্লাস সেইখানকার আসলে লজিস্টিক সাপোর্ট বলতে যেটি বোঝায়, সেটা আসলে কতখানি সক্ষম, এইটি নিয়ে আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই শোভা সিংহ রায়ের কাছে। শোভা সিংহ রায়, আজকে সন্ধ্যার পর থেকে পুরো গণমাধ্যমে আমরা টেলিভিশনে দেখছি, প্রত্যেকটি টেলিভিশনে আসলে হাইলাইটেড হচ্ছে যে মানুষ কিভাবে কতটা ভোগান্তির মধ্য দিয়ে তারা ঢাকায় ফেরার চেষ্টা করছেন। তো করোনা নিয়ে আসলে লকডাউন নিয়ে সবসময় সমালোচনা ছিল, দেওয়া ঠিক, একদল বলে আবার ঠিক না, আবার ঈদের আগে পর্যন্ত কিন্তু মোটামুটি সরকার যেভাবে পরিকল্পনা করেছিল সেটি অত বেশি সমালোচিত হয়নি, বা মনে হয়েছিল কিছুটা সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। কিন্তু আজকের যে দৃশ্য দেখছি, আপনি কি বলবেন? শোকের মাস আগস্ট মাসের এই সময়ে আমরা যে কথাগুলো বলছি, সেখানে আমাদের হৃদয় জুড়ে বঙ্গবন্ধু রয়ে গেছে। আপনি যে প্রসঙ্গে অবতারণা করেছেন সেটা আগে একটু উত্তর দিয়ে নি। আমি প্রায় 32 বছর যাবৎ ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে যুক্ত। আমি বাংলাদেশের একজন সিনিয়র ফার্মাসিস্ট, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আমি এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আজকে টিকাদানের সক্ষমতা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন কি আমরা এই কথাটা খুব জোর দিয়ে কখনো বলেছি বাংলাদেশ গত করোনার প্রথম ঢেউতে, অর্থাৎ গত বছরে শিশুদের যে টিকা দেওয়া হয় সেটা 3,60,00,000 টিকা কিন্তু এর মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে এই ব্যবস্থাপনার মধ্যে। অথচ অনেক দেশ শিশুদের টিকা দিতে পারেনি, যেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা কিন্তু বেরিয়ে এসছে। সেই সক্ষমতার কথা কিন্তু আমরা নিজেরাও বলি না। আপনি জানেন যে আমাদের 7ই ফেব্রুয়ারিতে যখন এই টিকার রোল আউট হয়, তখন পৃথিবীতে 131টি দেশ কোনো টিকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় তিনি বাংলাদেশে টিকা এনেছিলেন, এবং খুবই গতিময়তার সাথে সেই টিকাদান কর্মসূচি চালু হয়েছিল। আচ্ছা, আমি আর পিছনের দিকে নাই বা গেলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্তত 80% মানুষকে টিকার আওতায় তিনি আনবেন, এবং সেই হিসেব যদি আপনি করি তাহলে 13,52,08,000 মানুষকে টিকা দিতে হবে, এবং সেজন্য 2 ডোজের টিকা হলে প্রয়োজন 27,04,01,600 টিকা। কিন্তু এখানে একটি স্মরণ রাখা দরকার, বাংলাদেশ সরকার এবং যেই টিকা কেনার প্রক্রিয়ায় জনসন এন্ড জনসনের একটি টিকার প্রক্রিয়া যেটা হয়েছে সেটা 7 কোটি, এবং অগ্রিম মূল্য পরিশোধের জন্য $75 মিলিয়ন পরিশোধের প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে, এবং আগস্ট মাসের মধ্যে এই টিকা 7 কোটি বাংলাদেশে আসবে। কিন্তু সেটা কিন্তু সিঙ্গেল ডোজ টিকা। সেই হিসেবে বাংলাদেশে লাগবে 20,04,00,000 মতো টিকা।
এবং আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে কর্মী আছে এবং আমাদের যে টিকাদানের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা অবশ্যই পারবো আজকে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে। এবং সেই সক্ষমতার জায়গায় আপনি খেয়াল করে দেখবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যার টিকা উৎপাদনের ক্ষমতা রয়েছে, তাদের ভারত বায়োটেক রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান, আর সিরাম ইনস্টিটিউট তো আন্তর্জাতিকভাবে একটি বড় প্রতিষ্ঠান যেটা পুনেতে অবস্থিত। সেখানেও কিন্তু টিকা প্রক্রিয়াকরণের যে জটিলতায় পড়েছে কিংবা টিকা দান ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে যে সমস্ত অব্যবস্থাপনা আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে, সেই তুলনায় শুধু বলবো না, বাংলাদেশ এ পর্যন্ত যত মানুষ টিকা নিয়েছে সেখানে কোনো টিকাদান প্রক্রিয়ায় কোনো প্রকার কোনো ব্যাহত হওয়ার জায়গা তৈরি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ফাইজার বায়োনটেক টিকা যখন প্রথম প্রয়োগ করা হয়, সেখানে থোয়িং করতে যে, অর্থাৎ থোয়িং হচ্ছে -20 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার যে সংরক্ষণ করতে হয় মেসেঞ্জার mRNA টিকা, সেই টিকাকে নরমাল টেম্পারেচারে এনে সেটাকে না সুভাষ সিংহ, এই বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই যে এখনো পর্যন্ত বাংলাদেশ যেভাবে টিকা ব্যবস্থাপনা বা করছে তারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে এখনো পর্যন্ত লকডাউন নিয়ে সরকারের মধ্যে যতটুকু সমন্বয়, ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু সেটি মোটামুটি সমন্বয়ের মধ্যে ছিল বলা চলে, কিন্তু আজকের দৃশ্য নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি? না, এই দৃশ্য তো কিন্তু আমরা দেখতে চাইনি, কিন্তু বাস্তবতা কিন্তু আপনার উপলব্ধি করতে হবে। একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি জানেন বাংলাদেশের মানুষের যে জীবনমানের প্রক্রিয়া এবং এত মানুষ যে দেশে, সেই দেশে আপনি ওই কাঠামোর মধ্যে আনার যে প্রক্রিয়া সরকার বারবার নিয়েছে, সেখানে কিন্তু নানাভাবে ব্যাহত হয়েছে এবং ব্যাহত হওয়ার পিছনে একটা অপরাজনীতিও কাজ করেছে। এবং বাংলাদেশে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি যদি গার্মেন্টস এর কথা বলি, আমাদেরকে এই অর্থনৈতিক চালিকায় অনেক রকম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা আমাদেরকে এই রপ্তানিমুখী প্রতিষ্ঠানে, যদিও আজকে ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে চলে এসেছে আজকের সংবাদে, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস এখন পৃথিবীর সর্বত্র গেছে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা গতিময়তা সৃষ্টি করেছে। কিন্তু তাদের যে প্রতিষ্ঠানগুলো, সেটা তাদের নেতৃত্বকেও কিন্তু মানেনি বলেই আমার কাছে খুবই আশ্চর্য লাগে 27 আগস্ট আপনার টেলিভিশনে যখন ফেরিঘাটে যারা ফিরে আসছে, বেপরোয়া ভাবে গিয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল, বলেছে 27 আগস্ট আমাদের অফিস খুলবে। অর্থাৎ এই বার্তাটা তারা কি করে পেল? অর্থাৎ তার মানে এর ভিতরে একটি অপপ্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং তারা এই সমস্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, যে কারণে অনেক রকম সমন্বয়ের জায়গায় ব্যাহত হয়েছে। সুভাষ সিংহ রায়, আমি আবারও আপনাকে সুযোগ দিব। আমি আবারও একটু জাফর ওয়াজেদের কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায় বেশ কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে আজকের যে দৃশ্য, এর পেছনে তিনি অপরাজনীতির কথা বলেছেন, বা নেতৃত্ব যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি মানা হয়নি, এমনটিও তিনি বলেছেন। একই সাথে আবার গার্মেন্টসে আমরা আসলে ভালো করছি সারা বিশ্বে, যদিও আজকে 3য় অবস্থানের কথা বলা হয়েছে, 2য় অবস্থানে চলে এসেছে ভিয়েতনাম। তো আবারও আসলে সেই জীবন জীবিকার প্রশ্ন এসে যায় এবং একই সাথে অপরাজনীতি বা নেতৃত্ব না মানার প্রশ্নটাও তুললেন। জাফর ওয়াজেদ, কি বলবেন এই বিষয় নিয়ে? অত্যন্ত যথেষ্ট গুরুত্বের সাথে সুভাষ সিংহ রায় তুলে এনেছেন, যেহেতু তিনি রাজনীতির সাথে সম্পর্কিত, তিনি এই বিষয়টি ভালো অনুধাবন করছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে ঈদকে কেন্দ্র করে এত করে লোক আকাশর ছেড়ে গেল, এত নিষেধাজ্ঞা, এত কিছুর পর এত সচেতন ভাবে তাদেরকে বলা হলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, জীবন রক্ষার চেয়ে ঈদ যখন বড় হয়ে যায় তখন অনেক কিছুর আর গুরুত্ব হারায়। এবং সেই ঘটনাটি ঘটেছে আমাদের এখানে, এবং সবচেয়ে এক্ষেত্রে গণমাধ্যম কিন্তু খুব ভালো ভূমিকা পালন করেনি। সেদিন আমি কাগজে দেখলাম যে লকডাউনের মধ্যে লোকজন আসছে, পত্রিকা লিখছে যে মানুষের দুর্ভোগ বাড়ছে, কিন্তু কেন লিখলো না যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই লোকগুলি শহরে ঢুকছে? এই কথাটা কিন্তু গণমাধ্যম লিখেনি। তারা বললো যে তাদের দুর্ভোগ হচ্ছে, অর্থাৎ লকডাউন দিলে জনগণের দুর্ভোগ বাড়ে, এই কথাটা কিন্তু গণমাধ্যম এবং প্রিন্টেড মিডিয়াও দেখাতে পারি, টেলিভিশনে প্রচার হয়েছে।
আবার যখন লকডাউন ছেড়ে দেওয়া হলো, কেন ছেড়ে দেওয়া হলো? এই যে এইভাবে গণমাধ্যম এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে, এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিতে পারি কিভাবে করছে। অনেক পত্রিকা কিন্তু জাফর একদম আজাদ, সবচেয়ে এখানে বড় আমি একটু জাস্ট একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে 22 তারিখে যখন ঈদ হলো, 23 তারিখে বারবারই কিন্তু বলা হয়েছে একদিনই সুযোগ দেওয়া হবে, তাদেরকে শিথিল করা হবে ফেরত আসার জন্য বা সেই কারণে, এবং গণমাধ্যম সেদিনও সংবাদ প্রচার করেছে। গণমাধ্যম বলেছে যে তারা আসলে সরকার পক্ষের বক্তব্য প্রচার করেছে যে আর কোনোভাবেই এই শিথিলতা, অনেকের ধারণা ছিল যে হয়তোবা শিথিলতা আরো কয়েকদিন বাড়ানো হতে পারে, কিন্তু বলা হয়েছে কোনো গুঞ্জনে কান না দিতে একদিনই বাড়ানো হবে। তারপরও মানুষ আসলে কেন থেকে গেছে এবং কেন তাদের পুনরায় আসা? গুঞ্জনটুকু ছড়িয়েছে, গুঞ্জনটুকু ছড়ানো একটা হয়েছে, এটা যেটাকে সুভাষ সিংহের অপরাজনীতি বলা হয়। তাহলে সরকার এই লকডাউন ঈদের আগে কিন্তু অনেকদিন দিল, 2 দিন মুক্ত করেছিল আপনার 14 থেকে 20 পর্যন্ত, কিন্তু এই নিষেধাজ্ঞাটা কিন্তু সরকার দিয়েছিল যে শহর থেকে বাইরে না যাওয়ার জন্য। এবং আপনি দেখেন আন্তঃজেলা পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু জনগণের চাপে এবং এই যে সুভাষ সিংহরা যে অপরাজনীতির কথা বলেছেন সেই চাপে মানুষ জীবনের চেয়ে যখন উৎসবকে বড় করে ফেলে, সেই দৃশ্যটা আমরা দেখলাম যে গ্রামে যাওয়ার জন্য যে হারে মানুষ একেবারে যত পয়সা লাগুক টাকা লাগুক মানুষ গিয়েছে এবং সেভাবে এসেছে, 1,000-2,000 টাকা খরচ করে এসেছে। যেখানে মানুষ ঈদে একটু বাদ ভাড়া বাড়লে চিৎকার করে, সেখানে কিন্তু টাকা খরচ করে তারা গিয়েছে এবং এসেছে। এবং প্রত্যেকের যাওয়া আসার পিছনে কিন্তু এই করোনা ভাইরাসের একটা প্রকোপ তৈরি হয়েছে, মৃত্যুর হার বেড়েছে। আজকে গার্মেন্টস মালিকরা মনে করছে তাদের রপ্তানি করতে হবে, এবং বাংলাদেশের আয়ের একটা বড় অংশ কিন্তু পোশাক শিল্প। সেই পোশাক শিল্পের শ্রমিকদের যদি তারা ঢাকায় আনবে, তার একটা বিধি ব্যবস্থা থাকা উচিত ছিল, এবং তাদের সেই গার্মেন্টস শ্রমিকদের আনার ক্ষেত্রে তারা নিজস্ব পরিবহন ব্যবহার করতে পারত। এখানে একটা সমন্বয়হীনতা এবং এই মালিকদের বোধহীনতা কাজ করেছে বলে আমি মনে করবো। তার গার্মেন্টস শিল্প সবচেয়ে বেশি সুবিধা পায়, কিন্তু তারা তাদের শ্রমিকদের এই সুযোগটুকু তারা দিতে পারতো যে আমরা তো আমাদের নিজস্ব পরিবহন করে এই শ্রমিকদেরকে যার যার অঞ্চল থেকে নিয়ে আসবো, কিন্তু তারা তা করেনি বলে এই গাদাগাদি করে এই শ্রমিকরা এসেছে, জীবন জীবিকার প্রশ্নে এসেছে। কিন্তু তাদের স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, গার্মেন্টস শ্রমিকরা কিন্তু, গার্মেন্টস মালিকরা কিন্তু সেটা উপেক্ষা করেছেন, তারা কোনো বিধিবিধানের মধ্যে যাননি। আজকে তাই দেখুন আপনি ঢাকা শহরে যারা ফুটপাত, যাদের জীবন জীবিকার অংশ, তাদের তো আয়ের উৎস খুব কম, এবং যদিও বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, কিন্তু এই 17 কোটি 18 কোটি মানুষ তো ত্রাণ নির্ভর জীবন হতে পারে না। কারণ আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই মানুষকে, দেশ স্বয়ংসম্পূর্ণ, সেখানে ত্রাণ নির্ভর হওয়াটা সঙ্গত নয়। কিন্তু আয়ের উৎস কমে গেছে দেশে। আপনি গণমাধ্যমে বলেন, গণমাধ্যমের আয়ের উৎস কমেছে, অনেক পত্রিকার বেতন ভাতা কমেছে, সার্কুলেশন কমে গেছে, বাসা বাড়িতে পত্রিকা রাখা হয় না, একটা বিপর্যয় এসেছে। এখন আমরাই যদি ঈদ উৎসবকে এবং পত্রিকায় ঈদ বিনোদন পাতাগুলি যেভাবে চেপেছে, মানুষকে এই ঈদের ঘরমুখ করার জন্য যেভাবে উৎসাহিত করেছে গণমাধ্যম, সেটা কিন্তু সঠিক হয়নি। গণমাধ্যমের এখানে জনগণকে সচেতন করার দায়িত্বটা যথাযথভাবে পালন করা সঙ্গত ছিল, এবং গণমাধ্যমের যারা পরিচালনা করে তারাও বিষয়টাকে গুরুত্ব দেননি, তারাও হেলাফেলা করেছে। লকডাউন থাকলে বলছেন দুর্ভোগ বাড়ছে, লকডাউন উঠিয়ে দিলে বলে এই যে কি করছে, করোনা ছড়াচ্ছে। এই যে একটা দোটানার মধ্যেই আসলে তারা একটা সমস্ত জাতিকে রেখে দিয়েছে। এখানে সরকার প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে। আজকে যদি ধরুন পুলিশ রাস্তায় রাস্তায় লকডাউনের সময় ব্যারিকেড দিয়েছে, ঘরে ফিরিয়ে দিয়েছে, কিন্তু ভারতের মতো যদি রাস্তায় পিটাতো তাহলে কি বলা হতো? মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলতেন আপনি। কিন্তু তাহলে কোথায় দাঁড়াবে আমার, কোথায় প্রশাসন? কিন্তু জাফর আজাদ, সেই সাথে এই প্রশ্নটিও তো চলে আসে, মানুষের যে দুর্ভোগ সেটি তো গণমাধ্যম দেখাবেই, বা মানুষ ফ্যাক্ট যেটা ঘটছে সেটা তো গণমাধ্যম তো তার বাইরে আসলে কোনো কিছু সচেতনতা তৈরির চেষ্টা করছে, কিন্তু বাস্তবে যেটা ঘটছে সেটিও তো গণমাধ্যমকে তুলে ধরতে হবে। আমি একটু সোহরাব হোসেনের কাছে এই প্রসঙ্গে যেতে চাই। সোহরাব হোসেন, আপনি কি বলবেন যে গণমাধ্যম আসলে এখানে কতখানি দায়ী, এই ঈদ উদযাপন বলেন বা মানুষের কে সচেতন করতে না পারা, আপনি কি বলবেন? হচ্ছে কি, আমাদের নিজের ব্যর্থতার দায় যদি অন্যের উপর চাপাই বা আড়াল করতে চাই, আর তাহলে সেটি কিন্তু সমস্যার সমাধান দেবে না। কারণ আমরা শুধু এই ঈদে নয়, গত ঈদেও কিন্তু একই দৃশ্য দেখেছি। বন্ধু জাফর, আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে এপ্রিলে যখন প্রথম লকডাউন দেওয়া হলো,
তখন গণপরিবহন বন্ধ ছিল, পরে গণপরিবহন খুলে দেওয়া হলো, এরপর মার্কেট খুলে দেওয়া হলো। আবার আমরা দেখলাম যে 14 দিন কঠোর লকডাউনের পর এই যে ঈদের আগে 8 দিন খুলে দেওয়া হলো। হ্যাঁ, বাধ্যবাধকতা হতে পারে, বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ দেশে, 17 কোটি মানুষের দেশে, যেখানে অভাবী মানুষের সংখ্যাই বেশি, সেখানে লকডাউনে এটি সমাধান খোঁজা বা কিভাবে এটি সমন্বয় করা যায়, এটি কিভাবে রক্ষা করা যাবে সেই সমস্যা আছে। কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে যে সরকারের যে বারবার সিদ্ধান্ত পরিবর্তন, এখন এই সিদ্ধান্তটা পরিবর্তন কি চাপে, না সরকার যে বিষয় কারিগরি কমিটি, জাতীয় কমিটি করেছে সেই কমিটির পরামর্শ অনুযায়ী। কিন্তু আমরা দেখছি যে কমিটি যে পরামর্শ দেয়, সরকারের সিদ্ধান্ত তার সাথে মেলে না। অর্থাৎ কমিটি যখন সিদ্ধান্ত দেয় কঠোর লকডাউন করতে হবে, সরকার তখন লকডাউন শিথিল করে দেয়। আজকে দেখুন যে যদি গতকাল ঘোষণা দেওয়া হলো যে 1 আগস্ট থেকে তৈরি পোশাক রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে। তখন যদি তাদের আনার ব্যবস্থা করতো, সরকার যদি এটা বলতো, যেটা জাফর আজাদ বলেছেন, যে মালিকদের শ্রমিকদের আনার ব্যবস্থা করতে হবে। শ্রমিকরা এভাবে রাস্তায়, তারা তো আসলে ঢাকায় থেকেই নিজ বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য যে নিজস্ব গাড়ি সেটিই তো পায় না। তাদেরকে আসলে গ্রাম থেকে নিয়ে আসা, এটা কতটুকু মানে আপনি প্রত্যাশার জায়গাটাও তো অনেক বেশি মনে হয়। বাস চলবে, লঞ্চ চলবে, এই সিদ্ধান্তটা কেন আগে নিল না? অথবা সরকার তো এও বলতে পারতো যে 1 আগস্ট কারখানা খোলা হলেও 5 আগস্ট পর্যন্ত যারা কাছে আছে তারা 1 তারিখে কাজ করবে, যারা আরেকটু দূরে আছে তারা 2 তারিখ 3 তারিখ যোগ দিতে পারবে, যারা সবচেয়ে দূরে আছে তারা 5 তারিখ যোগ দিবে বা 6 তারিখ যোগ দিবে। এভাবে যদি সরকার নির্ধারণ করে দিত যে কারা কবে আসবে, এমনকি মালিকরা কোনো ব্যবস্থা নিতে পারবে না। আপনারা দেখুন যে এই শ্রমিকরা কি বলেছে, তারা বলেছে তারা চাকরি হারানোর ভয়ে চলে এসেছে, এবং নিশ্চয়ই সবার কাছে SMS গেছে তোমাকে আসতে হবে, আর না হলে কেউ পঞ্চগড় থেকে বা কক্সবাজার থেকে ঢাকায় আসতো না। সুতরাং আমাদের দেখতে হবে যে সরকারের যে ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা, সেটা স্বাস্থ্য সেবা হোক, সেটি গণপরিবহন হোক, সেটি লকডাউন পরিচালনা হোক, বিধিনিষেধ মানা হোক, এক্ষেত্রে সরকার যতটা কঠোর হওয়া দরকার, যতটা এবং এমনকি আজকেও কিন্তু জি সোহরাব হোসেন, আজকেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এইভাবে তিনি বলেছেন 1 আগস্ট থেকে খোলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, না হলে এই সংক্রমণ নিয়ে তিনিও কিন্তু আজকে এক ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন দুপুরবেলা। আমরা আসলে শোকাবহ আগস্ট নিয়ে শুরু করেছিলাম আলোচনা, আবারও সেখানে দিয়েই শেষ করতে চাই। আপনাদের 3 জনের কাছ থেকে জানতে চাই, জাফর ওয়াজেদ আপনার কাছ থেকে, আপনি বরাবরই আসলে একটি অভিযোগ করেন, এর আগেও আপনার একটি সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল, আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যার সময়ে, অর্থাৎ পেছনে রাজনৈতিক দলগুলো আসলে সেই সময় সেরকম ভূমিকা রাখতে পারেনি, এমনকি আপনি আওয়ামী লীগ নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই বিষয়টি যদি আরো একবার আলোকপাত করেন সংক্ষেপে 1-1.5 মিনিটের মধ্যে। আসলে সত্যি বঙ্গবন্ধু তার কর্মসূচি দিয়ে যতদূর এগিয়ে গিয়েছিলেন, তার দল সেই পথটুকু কিছু দূরও যেতে পারেনি। যে কারণে আমরা দেখি 75-এর 15 আগস্টের আগে ঢাকায় সকল এমপি হোস্টেলগুলোতে সকল এমপিরা ছিলেন, বাক্সালের জেলা গভর্নররা ছিলেন, তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকায় ছিলেন। ঢাকায় তখন সারা দেশের কেন্দ্রীয় নেতা থেকে আরম্ভ করে এমপি সবই ছিলেন ঢাকায়। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেটা তারা হয়তো বিশ্বাস করতেই পারেননি। কিন্তু এই যে নাকালপাড়া শেরেবাংলানগর এমপি হোস্টেল, এখান থেকে কিন্তু একটি এমপি বা একজন বাকশাল বা একটা দলের কর্মী একবারও ভাবলেন না, ইচ্ছে হলো না যে সত্যি সত্যি বঙ্গবন্ধু হত্যা করেছে কিনা একবার কি দেখে আসি। সেটি যায়নি। এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের খুঁজে পেতেই হবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বঙ্গবন্ধু হত্যার পূর্ববর্তী সময়গুলোতে যে ধরনের 72 থেকে 75-এর সময়গুলিতে যে পরিমাণ অপপ্রচার গণমাধ্যমগুলিতে হয়েছে, তার সেগুলো জনগণের মধ্যে এক ধরনের বিক্ষোভ তৈরি করেছে, এবং এগুলো খুব উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা ছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 1 যুগ পরেও দেশের সাংবাদিকরা অনুধাবন করতে পারেননি যে তারা বঙ্গবন্ধু চরিত্রকে কিভাবে হেয় করেছে। 72 থেকে 74 পর্যন্ত সময় আপনি দেখুন, সব
সংবাদপত্রের সম্পাদক দেখেন কি লিখেছেন, তখন তারা বাসন্তীকে জাল পরিয়ে এই ছবি ছাপিয়েছেন। এমনকি নির্মল সেন লিখেছেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। শুধু তাই নয়, বাংলাদেশ তলাবিহীন চুরি, এইসব কথাবার্তাও লেখা হয়েছে অনেক। সবচেয়ে জাফর ওয়াজেদ, আসলে এই আলোচনার কোনো শেষ নেই। আমি তিনজনকে একটু সুযোগ দিতে চাই। আমরা নিশ্চয়ই এই মাসে আরো এই বিষয়ে আলোচনার আরো সুযোগ পাবো। আমি একটু সুভাষ সিংহ রায়, এখন আওয়ামী লীগের আসলে বঙ্গবন্ধুর যে আদর্শ থেকে রাজনীতি পরিচালনা করা হয়, তার মতাদর্শ নিয়ে যারা এগিয়ে যাচ্ছে, এই সময়ে এসে আমরা এখনো পর্যন্ত দেখছি যে প্রতিনিয়ত আওয়ামী লীগের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যা নিয়ে দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এরকম প্রতিনিয়তই আমরা দেখে আসছি, বিশেষ করে গত কয়েক বছরে বা এই সাম্প্রতিক সময়ে। বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করে না, কিন্তু সেই দলের মধ্যেই থেকে গেছে। কি বলবেন এই বিষয়টি, আপনার কাছ থেকে জানতে চাই। আমি সুনির্দিষ্ট নাম উল্লেখ করলাম না, আপনি নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে সমালোচিত হয়েছে দলটি। ইঙ্গিতে বোঝা গিয়েছে। আপনি তো আমার সময় দিবেন 1 মিনিট, আমি জানি না কিভাবে উত্তর দেব। আব্দুল লতিফ খতিব, হু কিল্ড মুজিব, একটা বই লিখেছিলেন। তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, এবং এই বইটার ভূমিকা লিখেছেন আজকের আমাদের এখানে উপস্থিত আছেন সোহরাব হাসান। তার লেখার যে ভূমিকা, সেই ভূমিকার থেকে আমি 2টো লাইন উপস্থাপন করছি, আর বেশি কিছু প্রয়োজন হবে না। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ মোশাররফ হোসেন 75 জানুয়ারিতে করাচিতে গিয়েছিলেন থার্ড ওয়ার্ল্ড ফোরামের বৈঠকে যোগ দিতে। তার মামা ছিলেন পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর। তার বাসায় যে কয়জন বিশিষ্ট পাকিস্তানি নাগরিকদের সঙ্গে আলাপ হয়, তাদের একজন জানতে চাইলেন বাংলাদেশ আবার পাকিস্তান প্রদেশ হবে কিনা। জবাবে মোশাররফ হোসেন বলেছিলেন, বাংলাদেশ তো এখন একটি স্বাধীন দেশ। তখন সেই ব্যক্তি বঙ্গবন্ধু প্রসঙ্গ টেনে বললেন, ওকে তো মেরে ফেলবে কয়েকদিনের মধ্যে। তা আমি সোহরাব হাসান এখানে উপস্থিত আছেন, তিনি অসংখ্য লেখা লিখেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, অসংখ্য লেখা লিখেছেন। বোধ করি একমাত্র আমার কাছেই তার সমস্ত লেখাগুলো সংগৃহীত আছে। এই কথাটা আমি শুধু বলতে চাই, এই যে আজকে যে কথাগুলো হঠাৎ করে বলা হয় যে আওয়ামী লীগের ভিতরে যারা আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে না, কিংবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে যারা বিভ্রান্ত করতে চান, তারা অনেকে প্রবেশ করেন। অবশ্যই এটা আগেও ঘটেছে, এখনো ঘটছে। কিন্তু সেই প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিতে এই যে অপরাজনীতির খেলা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো সোহরাব হোসেনের লেখার, অসংখ্য উদাহরণ দিতে পারবো আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, অসংখ্য লেখা, এবং তার অনেক সংবাদ কাটিংও জাফর ওয়াজেদ ভাইয়ের আমার কাছে সংগৃহীত আছে। জি, অতএব হঠাৎ করে এক বাক্যে উত্তর দেওয়া কিন্তু সময় খুব মুশকিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা ছিল, এবং আব্দুল লতিফ খতিব তার বইতে স্পষ্ট করে দিয়েছেন জিয়াউর রহমান কিভাবে এই হত্যাকাণ্ডের মদদ জুগিয়েছে, হত্যাকাণ্ডের পিছনে ছিল, একেবারে জলজান্ত প্রমাণ দিয়েছেন। জি সুভাষ সিংহ রায়, এই আসলে আপনার কথার সাথে আমি একমত। এই আলোচনা আসলে 1 মিনিটে শেষ করা সম্ভব না, তবে আমরা এই আগস্টে আমরা আসলে এটার বিস্তারিত আবারও আলোচনা করতে চাই। আমরা নতুন তথ্য নিয়ে আসার চেষ্টা করব নিশ্চয়ই। সোহরাব হাসানকে দিয়ে আজকে শেষ করতে চাই। সোহরাব হাসান, আপনার অনেকগুলো লেখার রেফারেন্স দিলেন সুভাষ সিংহ রায়, ছোট্ট করে শেষ করতে চাই এই শোকাবহ আগস্ট নিয়ে আপনার কোনো বার্তা থাকলে। ধন্যবাদ। আসলে আজকে শোকাবহ আগস্ট, এবং আগস্ট মাসেই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে হত্যা করা হয়েছে। এবং এটি কিন্তু কোনো যে প্রচলিত যে সামরিক অভ্যুত্থান সেটি ছিল না, এটি ছিল একটি প্রতিহিংসা এবং একটি পরিবারকে বঙ্গবন্ধুর স্বজন সহযোগীদের হত্যা করার জন্য। এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল, কি করেছে, সেটিও তার চেয়েও বড় যে বঙ্গবন্ধু যে দলের নেতৃত্ব দিয়েছিলেন, যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সরকারের সবাই যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন না, আদর্শ বিশ্বাস করতেন না, সেটি কিন্তু পরে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা অন্য দল বা অন্য কি বলে অন্য কোন বাহিনীর ভিতরে অবশ্যই ষড়যন্ত্রকারী খুঁজতে পারি, কিন্তু
সেই জি ষড়যন্ত্রকারীরা সোহরাব হাসান, আমাদেরকে কিভাবে শেষ করতে হবে, আপনি যদি একটু আপনার এক লাইনে শেষ করেন। বঙ্গবন্ধু আজকে নেই, কিন্তু বঙ্গবন্ধু যে বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যদি 75-এ হারিয়ে যেতে থাকে, সেটি আজও উদ্ধার হয়নি। সেটি উদ্ধার করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী যারা, তাদের তাদেরকে রাজনীতির পুরোধায় রাজনীতির সম্মুখ সারিতে আসতে হবে, রাজনীতির সেভাবেই পরিচালনা করতে হবে। শুধু বঙ্গবন্ধুর স্মৃতি তর্পণ বা তাকে স্মরণ করলেই কিন্তু দায়িত্ব জি শেষ হবে না। বঙ্গবন্ধু জি যে সোহরাব বাংলাদেশ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধুর সেই আদর্শেই আজকের প্রজন্ম এগিয়ে যাবে, তার যে দল সেটি এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা করি। বাংলাদেশ সেভাবে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাফর ওয়াজেদ, সোহরাব হাসান এবং সুভাষ সিংহ রায়। নিউজ 24 এর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।